প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি এডুকেশনে আরেকবার স্বাগত জানাই। তো এর আগের পার্টের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছিলাম মাধ্যমিক 2026-এর 26 নাম্বার নিয়ে। যে 26 নাম্বারের আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, যেখান থেকে আমি বলেছিলাম এই 26 নাম্বারের জন্য তোমাদের এই প্রশ্নগুলোই এনাফ। এই প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু মাধ্যমিক 2026-এ 26 নাম্বার অন্তত করে দিয়ে আসতে পারবে। এটা ছিল আমার সাজেশনের ফার্স্ট পার্টের ভিডিও। এরকম আরও কয়েকটা পার্টের ভিডিও আসবে, বাট আজকের এই পার্টের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পরিমিতির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো পরিমিতির টোটাল 3টা প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে, যার মধ্যে তোমাকে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য তোমাকে কিন্তু 2 × 4 অর্থাৎ 8 নাম্বার তোমার জন্য কিন্তু বরাদ্দ থাকবে। এই 8 নাম্বার সঠিকভাবে পাওয়ার জন্য তোমাদেরকে কোন কোন প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 2টি কী কী সেটা নিয়েও আলোচনা করব এবং সেখানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব উত্তর সহ। তো অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো, ভিডিওটা ভালো লাইক করো, আর কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবো, কেমন? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে তোমরা কিন্তু তোমাদের যে টেক্সট বই, এই যে টেক্সট বই তোমরা দেখতে পাচ্ছ, এই টেক্সট বই এবং পেন নিয়ে তোমরা কিন্তু বসে পড়ো। এরপরে দেখো, সবার প্রথমে তোমাদের 2026-এর জন্য যে চ্যাপ্টারটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 99%, সেই চ্যাপ্টারটার নাম হলো ঘনবস্তু। যেখান থেকে অনেকেই ভেবে থাকে যে এখান থেকে ম্যাথগুলো কিন্তু খুব জটিল হয়, বাট এমনটা নয়। তুমি যদি প্রপারভাবে প্রত্যেকটা পরিমিতির সূত্র ভালোভাবে মুখস্থ করে নিতে পারো, তাহলে কিন্তু অনায়াসে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তুমি কিন্তু 4 নাম্বার পেয়ে যাবে। সেই ঘনবস্তু থেকেই আজকে তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ মাত্র 4টা প্রশ্ন, ঘনবস্তু থেকে গুরুত্বপূর্ণ মাত্র 4টা প্রশ্ন আমি আলোচনা করব, যেগুলো করলে আশা রাখি ঘনবস্তু থেকে প্রশ্ন আসলে এই প্রশ্নগুলোর মধ্যেই তুমি পাবে 100% গ্যারেন্টিদার। ওকে, তো তোমরা বের করে ফেলো। কোষে দেখি কেডি 19, এই কেডি 19 রয়েছে আমাদের পেজ নাম্বার 265-তে। এই 265 কেডিতে আমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রথম প্রশ্ন হলো 7 দাগের প্রশ্ন। এই 7 দাগের যে প্রশ্নটা রয়েছে প্রত্যেকে একটু মন দিয়ে বুঝবে, এটাতে কিন্তু তোমরা ট্রিপল স্টার দিয়ে রাখবে, কেমন? ট্রিপল স্টার দিয়ে রাখবে। ওকে, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবার প্রথমে তোমরা কিন্তু অঙ্কটা পড়ে নেবে। 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক। তাহলে একটা সবার প্রথমে আমরা ঘনক আঁকবো। একটা ঘনকের কি, ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। এই ঘনকের কি বলেছে? প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত না? 4.2। ওকে, এখানে সব থেকে কম কাঠ নষ্ট করে একটি নিরেট শঙ্কু পাওয়া যাবে, তার আয়তন নির্ণয় করতে বলছে। মন দিয়ে বুঝবে। তাহলে আমি যদি একটা শঙ্কু ড্র করি, তাহলে শঙ্কুটা এইভাবে আমি ড্র করতে পারবো, এইভাবে, কেমন? এইভাবে কিন্তু আমি শঙ্কুটা ড্র করতে পারবো। তাহলে এই যে শঙ্কুটা হবে, একটু মন দিয়ে তোমরা দেখবে আগে, এই শঙ্কুটার এই যে এইটা কি, এটা হলো গিয়ে তার ভূমির ব্যাসার্ধ। আর ভূমির ব্যাসার্ধ মানেই হলো গিয়ে কি না, এই যে আমরা ঘনকটা নিয়েছি তার বাহুর দৈর্ঘ্যের সমান। আবার দেখো উচ্চতাটা কতটা, এখান থেকে এতটা, তার মানে উচ্চতাটা হয়ে গেল কি না তার বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে যে ঘনকটা আছে, এই ঘনকের আমরা কি লিখবো না, এই ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমানে হচ্ছে 4.2। একক কি দিয়েছে আমাদেরকে? ডেসিমিটার, ডেসিমিটার। ওকে, যেহেতু আমরা এর ওপর সব থেকে কম কাঠ নষ্ট করে একটা শঙ্কু অঙ্কন করব বা তৈরি করব, তাহলে লিখব অতএব শঙ্কুটির ভূমির ব্যাস সমানে হচ্ছে কত না 4.2 ডেসিমিটার। অতএব শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হয়ে যাবে আমাদের 4.2/2 ডেসিমিটার, মানে হচ্ছে 2.1 ডেসিমিটার। একইভাবে আমরা লিখব শঙ্কুটির উচ্চতা, কি লিখব? উচ্চতা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে না 4.2 ডেসিমিটার, ডেসিমিটার।
তাহলে যদি আমরা এটা পেয়ে যাই, এখন তোমরা একটু মন দিয়ে বুঝবে, তাহলে আমাকে কি বের করতে বলেছে না এই যে শঙ্কুটা এর আয়তন বের করতে বলেছে। তাহলে আমরা কি লিখবো না অতএব শঙ্কুটির আয়তন সমানে কি হবে না আমরা শঙ্কুর আয়তনের সূত্র কি জানি 1/3 পাই r স্কয়ার h। তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারবো 1/3 ইন্টু 22/7 ইন্টু আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 2.1। তাহলে 2.1 ডিভাইডেড বাই 10 করলাম, দশমিক উইথড্রল করে নিলাম। এটা কবার লিখবো, দুবার লিখবো। তাহলে 2.1 ডিভাইডেড বাই উইথড্রল করে নিলাম। তারপরে h কত, h হচ্ছে 4.2। তাহলে দেখো একটু ভালো করে 3 7 21 7 7 আর কাটাকাটি করবো না, নিচে 10 গুলো যেমন আছে রেখে দাও, এখানে 10 দশমিক দিয়ে উইথড্রল করে নাও, কেমন। এরপরে দেখো তাহলে 2 ইন্টু 21 ইন্টু 42 ডিভাইডেড বাই হচ্ছে 1000। তাহলে এটা গুণ করলে তোমাদের কিন্তু যে অ্যান্সারটা চলে আসবে সেই অ্যান্সারটা কি হয়ে যাবে না এই যে শঙ্কুটা আমরা বলছি এই শঙ্কুটার আয়তন কিন্তু তোমরা বের করে নিতে পারবে। এইটা গুণ করে তোমরা কিন্তু ভাগটা করে নেবে, আমি আর সময় নষ্ট করছি না। এরপরে তোমাদেরকে যদি একটু ঘুরিয়ে প্রশ্ন করে, এখান থেকে যদি একটু ঘুরিয়ে প্রশ্ন করে, যদিও না করার সম্ভাবনায় বেশি, বাট আমি তোমাদেরকে তাও বলে রাখছি, যদি বলে যে এই শঙ্কুটা তৈরি করতে গেলে কত পরিমাণ কাঠ নষ্ট হয়, কত পরিমাণ কাঠ নষ্ট হয়, এই প্রশ্নটা যদি তোমাদেরকে করা হয়, তাহলে দেখো এই শঙ্কুটা দখল করেছে এই পোর্শনের পুরো কাঠটা, তাহলে এই পোর্শনটা বাদ যাচ্ছে। তার মানে টোটাল ঘনকটা থেকে যদি আমি শঙ্কুর আয়তনটা যেটা বেরোবে, আমি ধরলাম V1 এর ভ্যালু প্রত্যেকে আমাকে একটু কমেন্ট করে জানিও। V1 এই V1 টোটালটার যে ভ্যালু মানে আয়তন, সেটা থেকে V1 বিয়োগ করে দেবো। তাহলে আমরা ঘনকের আয়তনের সূত্র তো প্রত্যেকেই জানি, কি না বাহুর কিউব। ওকে, তাহলে বাহুর কিউব থেকে আমরা কি করব না এই যে V1 বললাম, এই V1টাকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে সব কতটা কাঠ নষ্ট হচ্ছে সেটার কিন্তু পরিমাণটা আমরা পেয়ে যাব, যদি তোমাদেরকে প্রশ্নটা একটু ঘুরিয়ে বলে। আশা রাখি বুঝতে পেরে গেছো। এটা ছিল কিন্তু আমাদের প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে চলে যাবো আমরা কিন্তু সেকেন্ড ইম্পর্টেন্ট প্রশ্নে। তার পূর্বে আমি একটু সরে যাচ্ছি, প্রত্যেকে যাদের দরকার রয়েছে একটু স্ক্রিনশট নিয়ে নাও। তো আশা রাখি প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এর পরের যে ইম্পর্টেন্ট প্রশ্নটা আমাদের রয়েছে এই ঘনবস্তু থেকে, সেটা কি না ঘনবস্তু থেকে পরের যে ইম্পর্টেন্ট প্রশ্নটা রয়েছে সেটা রয়েছে 9 দাগে। 9 দাগের যে প্রশ্নটা রয়েছে, এই 9 দাগের প্রশ্নটা বারে বারে কিন্তু বিভিন্ন টেস্ট পেপারের পেজে কিন্তু রয়েছে। খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুবই একটি সহজ প্রশ্ন। যারা ঘনবস্তুকে জটিল বলে আমি তাদেরকে বলবো, আমার তো মনে হয় যে ঘনবস্তু একটা খুবই একটি সহজ চ্যাপ্টার মাধ্যমিক 2026-এর জন্য হতে চলেছে, কেমন। তো দেখো বলেছে 6.6 ডেসিমিটার দৈর্ঘ্য, এত মিটার প্রস্থ, পুরো অঙ্কটা আর পড়ছি না, এত মিটার পুরু। এর তামার নিরেটের গোলাপ একটা আয়ত ঘনাকার টুকরোকে গলিয়ে এত সেমি দৈর্ঘ্যের কতগুলো নিরেট গোলক ঢালাই করা যাবে। দেখো তাহলে এরকম একটা কি দিয়েছে, একটা আয়ত ঘন দিয়েছে, এরকম একটা আয়ত ঘন দিয়েছে, মন দিয়ে একটু বুঝবে। এরকম একটা কি দিয়েছে, আয়ত ঘন দিয়েছে। এই আয়ত ঘনকে গলিয়ে এরকম মাপের কতগুলি গোলক তৈরি করা যাবে। ওকে, এটা আবার কি বলেছে, এটা বলেছে একটি নিরেট গোলক, মানে ভিতরে কোনো ফাঁপা অংশ নেই। ওকে, এর দৈর্ঘ্য কত বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে 6.6। ওকে, প্রস্থ কত বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে 4.2। আর উচ্চতা মানে এইটা উচ্চতা কত বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে 1.4। ওকে, আর এই যে এর ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, এর ব্যাসের দৈর্ঘ্য টোটালটা বলে দিয়েছে কত না, টোটালটা বলে দিয়েছে 2.1 ডেসিমিটার। একটু মন দিয়ে প্রত্যেকে বোঝার চেষ্টা করবে যে কি হতে চলেছে। তাহলে দেখো আমরা যদি এখান থেকে যদি এর আয়তনটা ক্যালকুলেট করতে পারি এবং এর আয়তনটা ক্যালকুলেট করতে পারি, আমি সাপোজ ধরলাম এর আয়তন হচ্ছে V1 এবং এর আয়তন হচ্ছে V2। অঙ্কটাকে বুঝে নাও, তারপর আমরা অঙ্ক করব। এর আয়তন V1 এবং এর আয়তন V2, তাহলে এই V1 এর আয়তনের সমসংখ্যক আয়তন হবে এর কতগুলো না x সংখ্যকের সাথে।
এর সমান আয়তন বিশিষ্ট তৈরি করব, মানে টোটাল কতগুলো করা যাবে আমাকে আস্ক করেছে। তাহলে আমি সেই সংখ্যাটা ধরে নিব x এবং তার আয়তনের সঙ্গে গুণ করে এর সঙ্গে ইকুয়াল করে দেবো। যদি ইকুয়াল করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো, সংখ্যাটা পেয়ে যাব। কেমন? তাহলে সবাই তো দেখো এরপর আমরা কি লিখবো, এটা হচ্ছে সব থেকে বড় কথা। না বলছে দেখো আয়তকের টুকরোকে গলিয়ে কতগুলো গোলক তৈরি করা যাবে। না এই মনে করি আয়তকার টুকরোকে গলিয়ে এক্সটি গোলক বা নিরেট গোলক তৈরি করা যাবে। কি করা যাবে? তৈরি করা যাবে। ওকে, এক্সটি করা যাবে। তাহলে এক সংখ্যকের আয়তন এই ঘনকটার আয়তনের সঙ্গে কি হবে, ইকুয়াল হবে। তাহলে এখন আমরা কি লিখবো না, অতএব এই যে ঘনকটা, এই ঘনকটার প্রত্যেকটা টার্ম তোমরা লিখবে, আমি লিখছি না যে আয়ত ঘনকের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত, এটা তোমরা লিখে নিবে। আমি ডাইরেক্ট লিখছি কি না, আয়ত ঘনকটির আয়তন কি, আয়তন সমান কি হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। 6.6 × 4.2 × 1.4। এর একটা কথা বলে রাখি, আমরা কিন্তু গুণটা করব না। যখনই পরিমিতির অঙ্ক করবে, যদি কোনো সময় ইকুয়াল করতে বলে, যদি কোনো সময় অনুপাত বের করতে বলে, কোনো সময় গুণ করার চেষ্টা করবে না, গুণ করলে অঙ্কটা জটিল হবে। কেমন? তাহলে এরপর আমরা কি বের করব না, গোলকটির আয়তন ইকুয়াল টু কি, গোলকের আয়তনের সূত্র কি না 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব যদি বলি, এখানে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে, এটাও তোমরা লিখে নিবে আগে, যে ঘনকটির ব্যাস হচ্ছে 2.1 এবং ব্যাসার্ধ হচ্ছে কত, ব্যাসার্ধ হচ্ছে 2.1/2। তাহলে আমরা যদি এখানে মান বসাই 4/3 × 22/7 × 2.1/2, তাহলে এক্ষেত্রে যে আয়তনটা হবে, আমি একটু আগেই বলেছি, তার সঙ্গে এক্স গুণ করলে যে আয়তনটা বেরোবে সেটা কার সঙ্গে ইকুয়াল হবে, এর সঙ্গে ইকুয়াল হবে। তাহলে আমরা এদিকে একটু লেখার চেষ্টা করব যে প্রশ্নানুসারে আমরা কি লিখবো, প্রশ্নানুসারে না 6.6 × 4.2 × 1.4 ইকুয়াল টু x × 4/3 × 22/7 ইন্টু এর কি কিউব। তাহলে কত লিখবো, 2.1/2 তার হোল কিউব। ভালো করে দেখো, এক্স কে রেখে বাকি সব টার্মকে দিয়ে নিয়ে আসো। 6.6 × 4.2 × 1.4, উপরে চলে যাবে 3 × 7, আর এখানে কতগুলো 2 আছে, 3টা, আমরা লিখিনি, তার জন্য ডাইরেক্টলি লিখবো 1 2 3 ডিভাইডেড বাই, ভালো করে দেখো 4 আছে, 22 আছে, আর 2.1 কতগুলো আছে, 3টা আছে। তাহলে 4 × 2 2 × 2.1 × 2.1 × 2.1 ইকুয়াল টু কত বেরোবে, x। দেখো এর দশমিক উপর থেকে তুললাম, নিচের থেকে 3 জনের দশমিক তুলে দিলাম। এখন যদি কাটাকাটি করি, 2 2 4, 2 2 4, 2 11 22, 2 11 6 হচ্ছে 66। ওকে, আর দেখো 21 2 হচ্ছে গিয়ে কত, 42। দেখো 3 দ্বারা কাটলাম, 3 2 6, এটাকে 3 দ্বারা কাটো 7 7 7 কেটে দাও, 7 2 14 কাটো, 7 2 14 কাটলাম, এটা এখানে কত হবে, 3, এই 3 কেটে দাও। তাহলে উপরে দেখো বাঁচলো কত, 1টা 2টা 3টা 2, তাহলে x এর ভ্যালু কত বেরিয়ে গেল, 8। x এর ভ্যালু কত বেরিয়ে গেল, 8। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। এখন জিজ্ঞাসা করছে আরেকটা প্রশ্ন তোমাদের জন্য, যে এই যে গোলকটা, এর আয়তন কত। তাহলে গোলকটার আয়তন আমরা কিভাবে বের করব না, গোলকটির আয়তন সমানই হচ্ছে 4/3 পাই কত, এটা 2.1/2 তার হোল কিউব। এখানে আমরা কিভাবে বের করব না, 4/3 × 22/7
ইন্টু 21 বাই দশমিক তুলে লিখছি একবারে, কেমন? এখানে যদি আমি দশমিক তুলে লিখি তাহলে কত লিখবো? 20 লিখবো। তাহলে একদম 20 লিখে দিচ্ছি, 20 ইন্টু 21 বাই 20 ইন্টু 21 বাই 20। এখানে আমি তোমাদেরকে একটা উপদেশ দিই, নিচে 10 গুলোকে কাটার প্রয়োজন নেই। তাহলে কাটো, 7 3 21 7, 2 দ্বারা কাটো, 2 10 2 10 2 10, তাহলে উপরে বাঁচলো কে? 11 ইন্টু 21 ইন্টু 21, আর নিচে হচ্ছে গিয়ে টোটাল 1000। এটা হয়ে গেল কিন্তু গোলকটার আয়তন। এখান থেকে তোমরা কিন্তু এটা ক্যালকুলেশন করে নেবে। আশা রাখি বুঝতে পেরে গেছো। একটা চটজলদি স্ক্রিনশট নিয়ে নাও, এরপরে চলে যাব কিন্তু আমরা এর পরবর্তী প্রশ্নে। এই পাঠের ভিডিওতেই আমি তোমাদের সঙ্গে কিন্তু গোলক থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে এবং আমাদের যে শঙ্কু থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু বিস্তারে আলোচনা করব। হয়তো অ্যান্সার করে দেখানো পসিবল হবে না, বাট তোমরা যদি এই ভিডিওটাতে একটু বেশি সংখ্যক ভালোবাসা দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিউজ যদি বেশি আসে, লাইক যদি বেশি আসে, হাইপ যদি আমি দেখতে পাই, পরবর্তী কিন্তু এই যে সাজেশন আমি দেবো সেই সাজেশনের সলভ ভিডিও তোমাদের জন্য কিন্তু অবশ্যই নিয়ে আসার একটা চেষ্টা কিন্তু আমি করব, যেমনটা আজকে আমি করছি, কেমন? এরপরে দেখো, এরপরের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে যেটা কিন্তু পড়লে হয়তো এই প্রশ্নটাই আসবে, এটাতে যতগুলো স্টার বলবো ঠিক ততগুলো স্টারই কম পড়ে যাবে, এরকম একটা প্রশ্নের নাম হচ্ছে 13 দাগের প্রশ্ন। এরকম একটা প্রশ্নের নাম হচ্ছে 13 দাগের প্রশ্ন। এরকে তোমরা DDI দিয়ে দাও। DDI এর ফুল ফর্ম হচ্ছে দমে দমে ইম্পর্টেন্ট। কি বললাম? দমে দমে ইম্পর্টেন্ট, কেমন? তো এখানে দেখো কি বলছে, 21 ডেসিমিটার দীর্ঘ, এত মিটার প্রস্থ, এত মিটার গভীর, এটি চৌবাচ্চায় অর্ধেক জল পূর্ণ আছে। তাহলে আমি আগে সবার প্রথমে চৌবাচ্চাটা ড্র করি। এটা একটা চৌবাচ্চা, মন দিয়ে একটু বুঝবে, এটা একটা চৌবাচ্চা যার এটা দৈর্ঘ্য, এখানে প্রস্থ আছে এবং এখানে উচ্চতা আছে। ওকে, সেই চৌবাচ্চায় এত সেমি ব্যাসের 100টি লোহার গোলক ডুবিয়ে দেওয়া হলে জলতল কতটা উঠবে? যদি 100টা এরকম গোলককে ডুবিয়ে দেওয়া হয়, তাহলে আমি সাপোজ ধরলাম এটা জলতল ছিল, জলতল এখানকে পৌঁছেছে। ওকে, তাহলে এই যে উচ্চতা, এই উচ্চতাটাকে আমি কত ধরে নেব? এইচ ধরে নেব। কত ধরে নেব? এইচ। মনে করি জলতল বৃদ্ধি পাবে এইচ ডেসিমিটার, কেমন? এর দৈর্ঘ্য কত বলে দিয়েছে? চৌবাচ্চাটার দৈর্ঘ্য বলে দিয়েছে 21 এবং প্রস্থ বলে দিয়েছে 11। ওকে, দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। এখন বলো এর যে আয়তনটা হবে, এই যে জলতলটা বাড়ছে, এর যে আয়তনটা হবে, এই যে গোলকগুলো 100টা আমি ডুবিয়েছি, এর আয়তনের সঙ্গে কি হবে? ইকুয়াল হবে। তার জন্য জলতলটা বৃদ্ধি পেয়েছে, ওর আয়তনটা ওখানে নিচে পড়েছে বলেই জলতলটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি বের করব? এই চৌবাচ্চার যে জলটা বৃদ্ধি পাচ্ছে তার আয়তন বের করব এবং 100টা গোলকের আয়তন বের করব এবং দুটোকে ইকুয়াল করে দেব। তাহলে সবার প্রথমে আমরা কি লিখবো? তোমরা লিখবে চৌবাচ্চার দৈর্ঘ্য এত, প্রস্থ এত, এই সব গুলো লিখবে। আমি লিখব মনে করি জলতল বৃদ্ধি পাবে, জলতল বৃদ্ধি পাবে কত? এইচ ডেসিমিটার। ওকে, জলতল বৃদ্ধি পাবে এইচ ডেসিমিটার। অতএব জলতল বৃদ্ধি অংশের আয়তন তাহলে আমরা কিভাবে বের করব? দৈর্ঘ্য কত? 21, 11 ইন্টু এইচ। ওকে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। আমরা কেবলমাত্র সেই অংশটারই আয়তন বের করব যে অংশটা বৃদ্ধি পেয়েছে। এর পরবর্তীতে আমরা কি করব না, ওই যে গোলকটা আছে সেই গোলকটার আমরা কি বের করব? আয়তন বের করব। তাহলে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে না? তো এরপরে দেখো আমাদেরকে যে গোলকটা বলেছে, যে 100টা গোলকের গল্প বলেছে, সেখানে কিন্তু কি বলে দিয়েছে না 21 সেন্টিমিটার তার কিন্তু ব্যাস বলে দিয়েছে। কত বলে দিয়েছে? 21 সেন্টিমিটার। তাহলে তার ব্যাসার্ধ বের করানোর পূর্বে যেহেতু এটা ডেসিমিটারে আছে, এগুলো সবগুলো ডেসিমিটারে আছে, সুতরাং আমাদেরকে কিন্তু এটা ডেসিমিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে কি করতে হবে না, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি। তাহলে আমরা কি করব না, এটাকে আমরা কি করে নেব, এখানে কত দেওয়া আছে? 21 দেওয়া আছে, এটা হয়ে যাবে কিন্তু 2.1 ডেসিমিটার।
তাহলে 2.1 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হয়ে যাবে কিন্তু 2.1/2। তাহলে আমরা কি লিখবো না 2.1 ডেসিমিটার, ডেসিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাস বিশিষ্ট, ব্যাস বিশিষ্ট বিশিষ্ট 100টি গোলকের আয়তন, গোলকের কি আয়তন কত হবে? আয়তন, আয়তন কত হবে? আয়তন হবে 100 জন্য 100 হবে, আর আয়তনের জন্য 4/3 পাই আর কিউব হবে। আর কিউব মানে কত? 2.1/2 তার হোল কিউব। কত সংখ্যক বলেছে? 100টা। তাহলে আমরা প্রশ্নানুসারে কি লিখব? প্রশ্নানুসারে আমরা লিখব যে এর আয়তন অর্থাৎ 21 × 11 × x ইকুয়াল টু 100 × 4/3 × 22/7 × 21 বাই ডাইরেক্ট 20 করে দিলাম, কেমন? দশমিক তুলে কিউব। তাহলে x ইকুয়াল টু আমরা ডাইরেক্টলি কি লিখতে পারবো? দেখো 100 × 4 × 22 × 21 × 21 × 21 ডিভাইডেড বাই 3 × 7 × 20 × 20 × 20 × 21 × 11 যদি করি, ভালো করে মন দিয়ে বুঝো, 7 আর 3 কেটে গেল একটা 21। এরপরে যদি কাটি আমরা দেখো কিরকম কাটতে পারবো, এই 11 দ্বারা এই 22কে কেটে দাও 2, ওকে। এরপরে দেখো 21 আছে, 21কে 21-এর সাথে কেটে দাও, ওকে। আর কে রইল পড়ে? এরপরে পড়ে রইল দেখো 20 20 20, ওকে। তাহলে 20 যদি কাটি তাহলে 20 5 100, তাহলে 20 5 হয়ে গেল 100, ওকে। এবার 2 দ্বারা কাটো, 2 10, 2 2 4, 2 10, আর কাটাকাটি যাবে, আর কেউ নেই, নিচে 100 আমরা রাখবো, কেমন? তাহলে দেখো উপরে রয়েছে কত? 5 2 10, তাহলে 10 মানে হচ্ছে 2 2 1 একটা 0, আর নিচে হচ্ছে এটা, তাহলে একটা 0 একটা 0 কেটে গেলে কত হলো? 2.1 ডেসিমিটার। তাহলে কত বাড়বে না জলতল বাড়বে 2.1 ডেসিমিটার, ওকে। আশা রাখি বুঝতে পেরে গেছো। চটজলদি একটা স্ক্রিনশট নিয়ে নাও, এরপরে চলে যাব কিন্তু এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্নে এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, ওকে। চলো স্ক্রিনশট আশা রাখি নিয়ে নিয়েছো, মুছে দিলাম। তাহলে 13 দাগের অঙ্কটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণটা কি না প্রত্যেকটা পেজ যদি তোমরা উল্টাও, যেখানে আয়তঘনের বিশেষ করে প্রশ্ন রয়েছে, তোমরা কিন্তু এই প্রশ্নটাই বারে বারে রিপিটেডলি দেখতে পাবে, ওকে। এরপরে 14 দাগের প্রশ্নটা তোমাদের জন্য কিন্তু সেম টু সেম ইম্পর্টেন্ট হতে চলেছে, ওকে। তাহলে 14 দাগের অঙ্কটা, তাহলে 14 দাগের অঙ্কটা তোমরা করবে, আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দিচ্ছি। বলছে সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট। আচ্ছা ব্যাস যদি সমান হয় তাহলে ব্যাসার্ধ সমান হবে, তাহলে ব্যাস যদি সমান হয় ব্যাসার্ধ সমান হবে, তার মানে আরটা সমান হবে প্রত্যেকের, এবং ব্যাসার্ধ এবং এইচ পরস্পর কি হবে? ইকুয়াল হবে। এটা হচ্ছে প্রথম আমাদের কিন্তু যে কন্ডিশন, এটা কিন্তু বলে দিয়েছে। এবারে কি বলেছে? নিরেট শঙ্কু। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি? একটা শঙ্কুর আয়তনের সূত্র কি না 1/3 পাই আর স্কয়ার এইচ, আরটা এইচটা দেখতেই পাচ্ছ। এরপরে দেখো একটি নিরেট অর্ধগোলক, একটা নিরেট কি বলেছে? অর্ধগোলক বলে দিয়েছে, অর্ধগোলক। এর একটা গোলকের আয়তন কি না 4/3 পাই আর কিউব। অর্ধগোলক হলে আগের দিকে একটা হাফ গুণ করে দাও, তাহলে কত হলো? 2/3 পাই আর কিউব, ওকে। আর কি বলেছে? একটি বলেছে নিরেট চোঙ, তাহলে একটা নিরেট চোঙ, আমি অঙ্কটা প্রায় করেই দিলাম, শুধু ভাষাটা আমি লিখছি না। এর এটা আর এবং এটাও আর, তাহলে এর কি হবে? এর হবে পাই আর স্কয়ার এইচ। তাহলে তিনজনের অনুপাত বের করতে বলেছে। তাহলে এটাকে আমি যদি V1 বলি, এটাকে V2 বলি, এটাকে যদি V3 বলি, তাহলে V1 = V2 = V3 ইকুয়াল টু আমরা কি লিখবো? দেখো আর এবং এইচ ইকুয়াল, তাহলে 1/3 পাই আর স্কয়ারটা হয়ে যাবে কি না আর কিউব, এখানে একটা আর এখানে দুটো আর, ইজ টু 2/3 পাই আর কিউব ইজ টু পাই আর কিউব, এটাও আর কিউব হয়ে যাবে। তাহলে দেখো পাই 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 আর কিউব আর কিউব আর কিউব কেটে গেল, তাহলে কি রইল? 1/3 ইজ টু 2/3 ইজ টু 1, 3 গুলোকে কেটে দাও, তাহলে উপরে প্রত্যেকের সাথে 3 গুণ করবো, তাহলে 3/3 ইজ টু 3 ইন্টু
বাই 3 ইন্টু 3, 3 3 কেটে দাও, তাহলে অ্যান্সার কত বেরোলো 1:2:3। অঙ্কটা আমি কিন্তু প্রায় করেই দিলাম। ওকে, আশা রাখি ভাষাটা তোমরা লিখে নিতে পারবে। চটজলদি একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাব আমরা কিন্তু পরবর্তী এর পরের যে বলেছিলাম তোমাদেরকে শঙ্কু এবং তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট গোলক থেকে তোমাদেরকে কিছু কোশ্চেন বলে দেবো, সেটা কিন্তু এরপরে হবে। তো এগুলো ছিল কিন্তু ঘনবস্তু থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো করলে আশা রাখা যায় তোমরা কিন্তু একটা 4 নাম্বার কমন পেয়ে যাবে মাধ্যমিক 2026-এ। ওকে, তো চলো এরপর আমরা যাই নেক্সট পার্টে। তো এই যে পরিমিতির আমরা কিন্তু ঘনবস্তু নিয়ে অলরেডি আলোচনা করে নিয়েছি। এরপরে আমাদের জন্য রয়েছে কিন্তু শঙ্কু। তো শঙ্কু তোমাদের কিন্তু রয়েছে পেজ নাম্বার 227-এ। ওকে, কোষে দেখি 16-তে। তোমরা প্রত্যেকে বই আর একটা আলাদা কালির পেন বের করে নাও, আমি যেগুলো বলবো সেগুলোতে একটুখানি দাগ দিয়ে দিও। এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি কিন্তু এই শঙ্কু থেকে মাত্র তোমাদের জন্য 4টে প্রশ্ন দেব, 4টে প্রশ্নের মধ্যেই কিন্তু আসার সম্ভাবনা কিন্তু হাই। এরপরেও তোমাদের জন্য কিন্তু সাজেশন ভিডিও আসবে, যেখানে কিন্তু আমি তোমাদেরকে কনফার্ম বলে দেবো যে এগুলো ইম্পর্টেন্ট। কেমন, তার আগে আমি একটু বলে দিচ্ছি। তো কোষে দেখি 16তে তোমরা যেটাতে দাগ দেবে, কেডি 16তে যেগুলো তোমরা দাগ দেবে, সেটা হচ্ছে গিয়ে কি 6-এর দাগ দেবে, 9-এর দাগ দেবে, 10-এর দাগ দেবে এবং 11-র দাগ দেবে। কেমন, তো এর মধ্যে যদি সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নের কথা বলি, এটার মাথায় 3টা স্টার পড়বে এবং এর মাথায় 2টো স্টার পড়বে, এর মাথায় 1টা এবং এর মাথায় স্টার না দিলেও চলবে। এইগুলো কিন্তু ছিল গোলক থেকে আমাদের শঙ্কু থেকে প্রশ্ন। কেমন, এরপরে যদি আমরা গোলক থেকে প্রশ্ন বলি, গোলক থেকে প্রশ্ন বললে সবার আগে একটা প্রশ্ন সবার মাথায় আসে, সেটা হচ্ছে 3 সেমি, 4 সেমি, 5 সেমি, অধ্যায় নাম্বার 12 অর্থাৎ কেডি 12 থেকে যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, সেটা হচ্ছে 9-এর দাগের প্রশ্নটা। 9-এর দাগের প্রশ্নটা হচ্ছে ডিডিআই। এখান থেকে প্রশ্ন হলে হয়তো এই প্রশ্নটা আসার সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি। এরপরে আমি তোমাদের জন্য রেখেছি 13-এর দাগের একটা প্রশ্ন এবং তার পূর্বে আমরা রেখেছি কিন্তু তোমার জন্য 6-এর দাগের আর একটা প্রশ্ন, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। এরপরও বাকি রইল তোমাদের জন্য কয়টা চ্যাপ্টার, আয়তঘন এবং লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙ এবং আয়তঘন নিয়ে আমরা টোটাল পরিমিতির একটা সাজেশন ভিডিও নেক্সট ভিডিওতে আসতে চলেছে, যেখানে আমি তোমাদের জন্য 8 নাম্বার একদম 100% কমন, সাথে কিন্তু আমরা আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে কিন্তু আলোচনা করব। এখনো বলছি, যারা এর আগের 26-এর ভিডিওটা দেখোনি তারা অবশ্যই তার আগে ওই ভিডিওটা দেখে নিও। তাহলে এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আয়তঘন সহ বিভিন্ন পরিমিতি এবং ত্রিকোণমিতি থেকে হাইট এন্ড ডিসটেন্স থেকে কোন প্রশ্নটা আসতে চলেছে, এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব এর পরের ভিডিওতে। আর তোমরা যদি ঠিকঠাকভাবে সাপোর্ট করো, এরকম কিন্তু সলভের ভিডিও কিন্তু পরবর্তীতেও আসতে চলেছে। তোমাদের জন্য একদম সাজেশন দেব, সাজেশনে সলভ করে দেব এবং খুব জলদি তোমাদের কিন্তু ভৌত বিজ্ঞানেরও ভিডিও আসতে চলেছে। ভৌত বিজ্ঞানের কোন টপিকটা তোমাদের জন্য একটু জটিল বলে মনে হচ্ছে, কোন টপিকের ভিডিও, কোন টপিক থেকে সাজেশন, কোন টপিক তোমরা বুঝতে চাও, এখনো যদি টাইম আছে বুঝতে চাও, অবশ্যই আমি কমেন্ট করে জানিও। তোমাদের জন্য আমি কিন্তু ভিডিও নিয়ে আসার একদম 100% চেষ্টা করব। ওকে, তো ততক্ষণকে প্রত্যেকে সুস্থ থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, মন দিয়ে পড়াশোনা করবে। চলো, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।